আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলা সংবাদ। আপনাদের সাথে আছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, গণভোট সহ সংবিধানের মৌলিক কয়েকটি বিষয় সংশোধনে একমত দলগুলো। সংসদের উচ্চকক্ষ গঠন প্রক্রিয়ায় মতানৈক্য। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে, অভিযোগ বিএনপির। সরকার ও ইসির কাজের অগ্রগতিতে সন্তোষ। মুক্তিযোদ্ধা বনাম রাজাকারের বিভেদ বাঁধিয়ে শেখ হাসিনা গোটা দেশকে বিভাজিত করে রেখেছিল। জুলাই পদযাত্রায় ভোলায় পথসভায় নাহিদ ইসলাম। এবং ২৯ বছরে পদার্পণ করল দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলা। বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্পন্ন অনুষ্ঠানে দর্শকপ্রিয়তা অর্জন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আজ ৭ ঘণ্টার বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, জনগুরুত্বপূর্ণ বিষয় গণভোটের আয়োজন সহ সংবিধান সংশোধনের ক্ষেত্রে মৌলিক কয়েকটি বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে সংসদে উচ্চকক্ষ গঠনের প্রক্রিয়া নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি তারা। বৈঠক শেষে কমিশনের সহ সভাপতি ড আলী রিয়াজ জানান, অমীমাংসিত বিষয়গুলোতে আগামী সপ্তাহে রুল দেওয়া হবে। ঐকমত্যে পৌঁছতে ব্যর্থ হলে এই দায় প্রত্যেক দলকে নিতে হবে বলে হুঁশিয়ারি করেন তিনি। আরো জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে ধারাবাহিক সংলাপের ১৪তম দিনে গেল ৩ বৈঠকে অমীমাংসিত বিষয়, সংসদে উচ্চকক্ষ গঠন প্রক্রিয়া, সংবিধান সংশোধন ও নারী আসন সংস্কার বিষয়ে আলোচনা করেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। এদিন প্রায় ৭ ঘণ্টার বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা ও বিধান পরিবর্তন না করা এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গণভোটের আয়োজন সহ সংবিধানের মৌলিক কয়েকটি বিষয় সংশোধনে একমত হয় রাজনৈতিক দলগুলো। তবে তত্ত্বাবধায়ক সরকার প্রধান ও উপদেষ্টা নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে কোনো ঐক্যমতে পৌঁছাতে পারেনি তারা। যদি আপার হাউস এখানে ডিসিশন হয়ে যায় তাহলে আমরা বলেছি এখানেও 2/3 সমর্থনটি এখানে হলে ভালো হয়, এবং তারপরে আবার মৌলিক বিষয় সব বিষয় না, যেমন আজকে বলা হচ্ছে দাড়ি, কমা, সেমিকোলন চেঞ্জ করতে হলে গণভোট লাগবে না, কিন্তু যদি মৌলিক বিষয় হয় তাহলে আবার গণভোটে যেতে হবে। রাষ্ট্র তার কোনো নাগরিকের ধর্মবিশ্বাস, কোনো রাজনৈতিক বিশ্বাসের জন্য, কোনো সাংস্কৃতিক বিশ্বাসের জন্য রাষ্ট্র তার সাংবিধানিক গণতান্ত্রিক অধিকারের ক্ষেত্রে নাগরিকদের মধ্যে কোনো বৈষম্য করবে না। আর সংসদের উচ্চকক্ষ গঠনের প্রক্রিয়ায় জামায়াত ও এনসিপি সহ কয়েকটি দল পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতি চাইলে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে বিএনপি ও সমমনা দলগুলো। ফলে বিষয়টি অমীমাংসিত রেখেই শেষ হয় মঙ্গলবারের আলোচনা। বাংলাদেশে কখনো প্রয়োজন আমরা প্রাদেশিক সরকারও করতে পারি, দ্বিকক্ষ বিশিষ্ট করতে পারি, কিন্তু এখন এটা প্রয়োজন নাই। আজকে এটা ছিল আমাদের সুনির্দিষ্ট বক্তব্য। অধিকাংশ দল পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের আসন বিন্যাসের ব্যাপারে একমত হলেও বিএনপি এবং তার সঙ্গে গুটিকতক দল তারা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের নির্বাচন চায় না। কেউ অভিযোগ করতেই পারে এটা লোয়ার হাউসের রেপ্লিকা হবে ইত্যাদি, পাওয়ার ফাংশন কি হবে সেগুলো নিয়ে আলোচনা করতে পারে। সেটাতে আলোচনা শেষ হয়নি। আলোচনা শেষ হলে কমিশন বলেছে যে তাদের একটা মতামত বা সিদ্ধান্ত পরবর্তী দিনে। বৈঠক শেষে ব্রিফিংয়ে ঐকমত্য কমিশনের সহ সভাপতি জানান, সংবিধানের মৌলিক বিষয়গুলোর সংস্কারে রাজনৈতিক দলগুলোর ঐক্যে না পৌঁছানোর সুযোগ নেই। এ নিয়ে দলগুলোর অনড় অবস্থানে উষ্মা প্রকাশ করেন কমিশনের সহসভাপতি। রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হচ্ছে সকলে মিলে আমাদের এক জায়গায় আসা, কেননা ঐকমত্য কমিশনের কোনো ব্যর্থতার জায়গা নেই। আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সহযোগিতার জায়গায় আছি, আমাদের সকলে মিলে সাফল্য অর্জন করতে হবে। এর কোনো ব্যতিক্রমের জায়গা আমাদের সামনে নেই। যেহেতু আমরা একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই জায়গায় এসেছি, রাজনৈতিক দলগুলো এখানে এসছেন, তারা নিঃসন্দেহে এটা উপলব্ধি করবেন। সময় স্বল্পতায় এদিন বাদ পড়েছে সংসদে নারী আসন সংস্কারের বিষয়টি। 4 দিন বিরতির পর রোববার আবারও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে ঐকমত্য কমিশন। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।
সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ে তত্ত্বাবধায়ক সরকারের ফিরে আসার পথ সুগম হয়নি বলে মনে করে সুশাসনের জন্য নাগরিক সুজন। রায়ে অস্পষ্টতা দূর করতে চলতি মাসে আপিল করার কথা জানিয়েছে সংগঠনটি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে সুজন সভাপতি ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, পঞ্চদশ সংশোধনীর রায়ের মাধ্যমে পুরোপুরিভাবে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসেনি। আপিল বিভাগে ত্রয়োদশ সংশোধনীর ভাগ্য ঝুলে থাকায় তত্ত্বাবধায়ক সরকার ফেরার পথ এখনও সংকুচিত বলে জানান তিনি। পঞ্চদশ সংশোধনী মামলার রায়ে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরে এসছে, কিন্তু আমরা যতগুলো রিমেডি চেয়েছিলাম সে সবগুলো পাইনি। তো সেই জন্য আমরা খুশি, কিন্তু সবগুলো পাইনি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরে আসার সম্ভাবনা সৃষ্টি হয়েছে, আর ওই যে পঞ্চদশ সংশোধনী বাতিল হয়েছে। তো আমরা আপিল করব যাতে আমরা অন্যান্য যেসব রিমেডিগুলো চেয়েছি সেগুলো যাতে পেতে পারি, এবং এটা একটা ফাইনালিটিতে পৌঁছে, অর্থাৎ এই রায়টা যেন একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। চক্রান্তের মাঝেও অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনের কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ জানান তিনি। প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদী বিএনপি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই গণঅভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির পেশাজীবী আলোচনা সভার ভেন্যু পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে জাহিদ হোসেন বলেন, জাতীয় নির্বাচনেই ফলাফলই প্রমাণ হবে জনগণ কোন দলকে লাল কার্ড দেখাবে। অভিযোগ করেন বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে কটূক্তি পরিকল্পিত ষড়যন্ত্রেরই অংশ। জনগণ সিদ্ধান্ত নিবে কে কাকে লাল কার্ড আর সবুজ কার্ড সাদা কার্ড দেখাবে। এইটি ওই কে বলল তার কথায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদৌ সমালোচনা করার কোনো আলোচনা করার প্রয়োজন আমরা অনুভব করি না। যদি আইন শৃঙ্খলার অবনতি ঘটানো যায় তাহলে নিশ্চয়ই কোনো না কোনো কর্নারের লাভ হওয়ার সম্ভাবনা আছে। তবে আমরা খুবই আশাবাদী, ইনশাআল্লাহ প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা আশা রাখতে চাই ইনশাআল্লাহ ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে নির্বাচনের যে কমিটমেন্ট ওনারা করেছেন সেটি ওনারা ফুলফিল করবেন। জিয়াউর রহমানের অনুকম্পায় একটি ইসলামী দল রাজনীতি করার সুযোগ পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জুলাই আন্দোলনে জেলার 10 শহীদ পরিবারের মধ্যে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। গত 16 বছরে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের যে পটভূমি রচিত হয়েছিল সেই পটভূমির উপরই জুলাই আন্দোলন বিজয় লাভ করেছে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে আমরা বিএনপি পরিবার কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান এবং সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ বক্তব্য রাখেন। ১,৫০০-এর মতো শিশু, তরুণ, কিশোর, বাচ্চা, রিকশা কাউকে বাদ দেয়নি হত্যা করতে। এই কুড়িগ্রামের মতো একটি জেলায় যদি 10-12 জন যদি শহীদ হন, তাহলে আপনি বলুন যেখানে আন্দোলন হয়েছে খুব তীব্রভাবে, সেখানে কি অবস্থা বিরাজ করেছে। কই এগুলোর কথা তো আপনারা বলেন না। আপনাদেরকে তো আপনারা যখন অপপ্রচার আর কুৎসায় নেমেছেন তখন বিএনপির নেতা কর্মীরা আহত নিহত পরিবারের পাশে দাঁড়িয়ে। বিএনপি ও দলের শীর্ষ নেতাদের সমালোচনা করার আগে আয়নায় নিজেদের চেহারা দেখতে জামাত এনসিপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। বিএনপি ও জিয়া পরিবারের নামে মিথ্যাচারের প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। বিএনপির শীর্ষ নেতাদের জড়িয়ে কুরুচিপূর্ণ প্রচারণা এবং মিথ্যাচার বন্ধ করার আহ্বান জানিয়ে নেতারা বলেন, অন্যথায় জনগণকে সাথে নিয়ে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে। পরে একটি বিক্ষোভ মিছিল পল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। আপনাদের কারণে বিএনপির দিকে আমল তুলবার আগে
কিছুই ওভারলুক করি। জিয়া রহমান, বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান আমাদের জান। ধৈর্যের বাঁধ ভাঙবেন না, যদি বাঁধ ভেঙে যায় জাহান্নাম পর্যন্ত ধাওয়া করব আপনাদের। মুক্তিযোদ্ধা বনাম রাজাকারের বিভেদ বাঁধিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোটা দেশকেই বিভাজিত করে রেখেছিল, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, মুজিববাদী আদর্শ গত 50 বছর দেশকে বিভাজিত করে রেখেছিল। 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই বিভাজনকে তোয়াক্কা না করে দেশ এগিয়ে যাচ্ছে। দেশ গড়তে জুলাই পদযাত্রার 15তম দিনে বিকেলে ভোলা প্রেসক্লাব চত্বরে পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন এবং ডাক্তার তাসনিম জারা সহ আরও অনেকে। 14 জুলাই রাত থেকেই এই গণঅভ্যুত্থান কোটা সংস্কার আন্দোলন থেকে রাজনৈতিক দিকে রূপ লাভ করে শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশের ছাত্র সমাজ নেমে এসেছিল। বাংলার নারীরা, বাংলাদেশের ছাত্রীরা, শিক্ষার্থীরা অকুতভয় সাহসিকতার সাথে সামনে এগিয়েছিল, নির্যাতিত হয়েছিল। নতুন করে 5 দেশে ভোটার রেজিস্ট্রেশন করার অনুমতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, সাউথ আফ্রিকা, ওমান এবং জর্ডান। এছাড়া জাপান ও মালদ্বীপেও প্রবাসীদের ভোটার করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ এনআইডির মহাপরিচালক SM হুমায়ুন কবির। তিনি জানান, এ পর্যন্ত 48,000-এর বেশি প্রবাসী ভোটার হওয়ার আবেদন করেছেন। এর মধ্যে 9 দেশে ভোটার হয়েছেন 17,367 জন। ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্টের চুক্তি রিভিউ করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। আওয়ামী লীগ সরকারের আমলে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্ট নিয়ে হওয়া চুক্তিতে অনেক অসংলগ্নতা থাকায় সেগুলো রিভিউ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। বৈঠক শেষে সিদ্ধান্তের বিষয়ে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্ট খাতে অনেক বিদেশি কোম্পানিও আছে। তাদের চুক্তিগুলো পর্যালোচনা করতে হাইকোর্ট থেকে একটা নির্দেশনা আছে। এজন্য আইনি সহায়তার দরকার বলেও জানান তিনি। বিগত সরকারের সময় কতগুলো ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্টের কতগুলো চুক্তি হয়েছিল। চুক্তিতে আমরা দেখেছি অনেক অসম ক্লজ ছিল, সেগুলো রিভিউ করার জন্য। এবং রিভিউ করার জন্য বিগত এখানে অনেকগুলো কোম্পানি আছে, বিদেশি কোম্পানি, তাদের চুক্তিগুলো রিভিউ করার জন্য হাইকোর্ট থেকে একটা নির্দেশনা আছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণা করার কোনো ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, হাইকোর্টের একটি বেঞ্চ এক রিট আবেদনের প্রেক্ষিতে রুল জারি করে জানতে চেয়েছেন কেন ডক্টর ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণা করা হবে না। আদেশের অনুলিপি পাওয়ার পর সরকার রুলের জবাব দেবে। ডক্টর ইউনূসকে এ ধরনের কোনো উপাধি দেওয়ার পরিকল্পনা সরকারের নেই। এদিকে রিট আবেদনকারী নিজেই এই আবেদন দায়ের করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, কোন ভিত্তিতে এই নির্দেশনা চাওয়া হয়েছে তা অস্পষ্ট। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় বিষয়টি নিষ্পত্তি করবে। জুলাই গণঅভ্যুত্থানের সূচনা লগ্নে 2024 সালের এই দিনে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে যাওয়া কোটা সংস্কার আন্দোলনে আহত শিক্ষার্থীদের উপর হামলা করে ছাত্রলীগ। সমাবেশের নামে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লাঠিসোঁটা ও দেশি অস্ত্র নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর নগ্নভাবে হামলা চালায় তারা। ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় শহীদুল্লাহ হল এলাকা। ভিসি চত্বরে নারী শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনকভাবে হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসে ওঠে সারা দেশ। এর জেরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো দেশে। উত্তাল সেই দিনের কথা মনে করিয়ে দিচ্ছেন মুশফিকুর রহমান। যারা তাদের এই আত্মস্বীকৃত রাজাকার, তার জবাব তারাই।
15 জুলাই ধানমন্ডির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের পর বেপরোয়া ছাত্রলীগ আরো মারমুখী হয়ে ওঠে। যারা বাড়াবাড়ি করছেন, যারা আমি রাজাকার বলছেন, সব কিছুর জবাব দেওয়া হবে। কোটা বিরোধী আন্দোলনের উদ্দেশ্যে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের এমন হুমকির পর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর শুরু হয় ছাত্রলীগের অ্যাকশন। স্টুডেন্টরা যারা আন্দোলনে আসতে চেয়েছিল কিন্তু তাদের আন্দোলনে আসতে বাধা দেয় ছাত্রলীগ, ফলে তখন তারা অবস্থান করছিল যাতে বাধা না দিতে পারে ছাত্রলীগ। এই কারণে যত স্টুডেন্ট ছিল যারা আন্দোলনকারী ছিল সকলে মিলে সেই হল প্রাঙ্গণে গিয়েছিল আর কি, আমরা যেটাকে হল পাড়া বলি। কিছু কিছু শিক্ষার্থীরা অনেক দূর এগিয়েও গিয়েছিল, তারা চেষ্টা করেছিল বিজয় ৭১ হলের গেট ভেঙে সকলকে বের করে নিয়ে আসবে। সো এই মুহূর্তেই ছাত্রলীগ তখন ধারালো অস্ত্র নিয়ে সকল আন্দোলনকারীদের ধাওয়া দেয় সেই হলপাড়ার থেকে। ঢাবির ভিসি চত্বরে নারী শিক্ষার্থীদের উপর নারকীয় হামলা সেদিন নাড়া দেয় পুরো দেশের মানুষকে। ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় পুরো ক্যাম্পাস। পেছনে একটা ডাবল ডেকার লাল রঙের বাস রাখা ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তার পেছনে গিয়ে মেয়েরা আশ্রয় নেয়। সো ওখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু হল ছাত্রলীগেরই যে কর্মী ছিল সেরকম না, এখানে বাইরের কিছু লোকও ছিল যারা উপর্যুপরি হামলা করছিল এবং সেই হামলার যে ফলটা নারীদের উপরে বেশিরভাগ হামলাটা হয়েছিল। এটার কারণ হচ্ছে ওই জটলাটার মধ্যে মেয়েরা কিন্তু ঠিক সময় মতো এসে পৌঁছাতে পারেনি, যে কারণে তারা বাইরের সাইডটা ছিল। আর হামলা যখন করেছে, যখন মারগুলো দিয়েছে, তখন মেয়েরাই সামনে পড়েছিল। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের বর্বর হামলায় সারা দেশে অসংখ্য আন্দোলনকারী আহত হন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আহত শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেই তাদের উপর হামলে পড়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা। ছাত্রলীগ বাইরের থেকে একবার ঢাকা মেডিকেলের দিকে ধাওয়া দিল, আহত যারা ইনজুর্ড হয়েছে ওরা তো দৌড়ে ভেতরে ঢুকতে পারতেছে না, তাইলে তো ওরা বাইরে যে বসে আছে নিচে ওই মানুষের হুড়োহুড়িতে ওরা পদদলিত হইতেছে, এরকম অবস্থা। মারামারিতে ওদেরও তো কিছু না কিছু ২-৪ জন আহত হয়েছে এবং দেখা যায় যে একজন রোগীকে নিয়ে ৫-৬ জন করে ঢুকতেছে। এইভাবে হয়েছে ভেতরে ছাত্রলীগ ইনফিল্ট্রেট করা শুরু করে। তো এটা তো একটা আশঙ্কা তৈরি হয় যে এবার তো বাইরে থেকে আক্রমণ করবে না, এবার ভেতর থেকেই আক্রমণটা হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে জড়িতদের খুঁজতে ১৫ জুলাই রাত ১০টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে সাধারণ শিক্ষার্থীদের মোবাইল তল্লাশি ও মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিকে স্বৈরাচারের পেটোয়া বাহিনীর নৃশংসতাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আন্দোলনকে আরো বেগবান করে সারা দেশের শিক্ষার্থীরা। শপথ নেন দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের আকাশে টেলিভিশনের নতুন দিগন্তের সূচনা হয়েছিল যেদিন, সেই দিনটি 15 জুলাই 1997। সময় গড়িয়েছে, পর্দা বদলেছে, কিন্তু হৃদয়ের পর্দায় অমলিন থেকে গেছে এটিএন বাংলা। দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেলটি আজ পা রাখল 29 বছরে। এর পেছনে রয়েছে এক ঝাঁক দক্ষ কর্মী এবং কলা কুশলীর অক্লান্ত পরিশ্রম, যাদের প্রচেষ্টায় বিরামহীন ছুটে চলছে চ্যানেলটি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে এরই মধ্যে দর্শকদের হৃদয় জায়গা করে নিয়েছে দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলা। আরো জানাচ্ছেন এস.এম. আশরাফ। 1997 সাল বাংলাদেশের টেলিভিশনের ইতিহাসে শুরু হয় এক নতুন অধ্যায়। দেশে প্রথমবারের মতো আকাশ ছুঁয়ে সম্প্রচার শুরু করে স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলা। যখন ব্রডকাস্ট মানে ছিল শুধুই স্বপ্নে জেগে থাকা, তখনই সাহসী এক উদ্যোগে দুঃসাহসী যাত্রায় পা রেখেছিলেন চ্যানেলটির চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। তখন মানুষ খুঁজত নিজের ভাষায় গল্প বলার মানুষ, ক্যামেরা আলোর ফ্রেমে আপন গল্পের সুর। সেই অভাব মেটাতে দিনরাত পরিশ্রমে এটিএন বাংলাই হয়ে ওঠে বিশ্ব বাংলার দূত। সংবাদ পরিবেশনে এখনও চ্যানেলটি রাখছে নির্ভরতার ছাপ। ঘটনার গভীরে পৌঁছাতে চেয়েছে সবসময়, চোখ মেলে চেয়েছে সত্যের দিকে। সংবাদ হোক, নাটক কিংবা গান, মঞ্চের আলোয় তারাই জ্বালিয়েছে নতুন চিহ্ন। সপ্তাহ জুড়ে দর্শকের চোখে চিরচেনা যে মুখ, তাদের অনেকেই বেড়ে উঠেছে এটিএন বাংলার হাত ধরে।
জনপ্রিয় টক শো ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি, যে কথা কেউ বলেনি, নিটোল টাটা, এটিএন সংলাপ, কৃষি বিষয়ক অনুষ্ঠান, সোনালী দিন, চায়ের চুমুক সহ নানা আয়োজন। কয়েকটি ধাপ পেরিয়ে রঙিন পর্দায় সম্প্রচার হয় এসব জনপ্রিয় অনুষ্ঠান। 29-এর দোরগোড়ায় দাঁড়িয়ে শ্রদ্ধা, ভালোবাসা আর অভিনন্দনে আমাদের প্রত্যাশা, দীর্ঘ হোক এই পথ চলা, উজ্জ্বল হোক আগামী দিনের পৃষ্ঠা। শুভ জন্মদিন এটিএন বাংলা। এস এম আশরাফ, এটিএন বাংলা। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের সাথে আলোচনা চলছে। এই বছরের শেষ নাগাদ তা চূড়ান্ত হবে বলে জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে তিস্তা নদী সংলগ্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, তিস্তা তীরবর্তী অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে কাজ করছে সরকার। তিনি জানান, এরই মধ্যে মাঠ পর্যায়ের কাজ শেষ হয়েছে। এ সময় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এনায়েত উল্লাহ, উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী মাহবুব রহমান, কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান সহ অন্যরা উপস্থিত ছিলেন। আমরা এসে জনগণের দাবি শুনেছিলাম যে তারা তিস্তাকে নিয়ে একটা মহাপরিকল্পনা চায়। আমরা সেই পরিকল্পনাটাকে মহাপরিকল্পনায় রূপ দেওয়ার জন্য চীন সরকারের সাথে কথাবার্তা শুরু করেছি। আপনারা জানেন যে আমরা 5টা গণশুনানি এখানে করেছি, যাতে এটা কোনো সরকারি পরিকল্পনা না হয়, এটা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো একটা পরিকল্পনা হয়। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পার্বত্য জেলা খাগড়াছড়িতে বাণিজ্যিক চাষাবাদে সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে কাজু বাদাম। উচ্চ মূল্যের এই বাদাম চাষে ঝুঁকছেন কৃষকরা। এরই মধ্যে জেলা জুড়ে গড়ে উঠেছে অসংখ্য কাজু বাদামের বাগান। এখানকার আবহাওয়া এবং মাটি বাদাম চাষের উপযোগী বলে জানান কৃষিবিদরা। খাগড়াছড়ি প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। পুষ্টিগুণে ভরপুর কাজু বাদাম পাহাড়ের পতিত জমিতে সৃষ্টি করেছে লাভজনক চাষের সম্ভাবনা। সম্প্রতি পাহাড়ে বাণিজ্যিকভাবে কাজু বাদামের চাষ শুরু করেছেন কিছু উদ্যোক্তা। এমনই একজন সঞ্জয় দেবনাথ শহরের আলুটেলা পর্যটন কেন্দ্রের কাছে পরিত্যক্ত পাহাড়ে কৃষি অফিসের প্রণোদনা ও ব্যক্তি উদ্যোগে 5000 কাজু বাদাম গাছ রোপণ করেন। এবারই প্রথম ফলন এসেছে তার বাগানে। এই কাজু বাদাম আর কফি চারা প্রথম থেকে আমরা রোপণ করছি। আর এখানে জৈব সার, তারপরে গোবর, এগুলো দিয়ে আমরা পরিচর্যা করছি। ছোট ছোট চারা লাগাইছি, আর এখন আল্লাহ নামলে মনে করেন যে বড় বড় হয়েছে চারাগুলা, সুন্দর সুন্দর ফল ধরতেছে। আমি প্রায় 5000 কাজু বাদাম এবং 5000 কফি আমার এখানে আমি লাগাইছি। লাগানোর পরে দেখতেছি প্রথম বছরেই আমার ফুলে ফলে গাছ পরিপূর্ণ হয়ে গেছে। কৃষকদের চাষ পদ্ধতি শেখানো থেকে শুরু করে সার, বীজ সরবরাহে সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। আমি মনে করি কৃষকরা এই ক্ষেত্রে অনেক লাভবান হবে এবং একটা সময় আমাদের খাগড়াছড়ি পার্বত্য জেলা কাজু বাদাম চাষের জন্য অনেক বিখ্যাত হবে। গবেষকরা বলছেন, দেশের 5 লাখ হেক্টর পাহাড়ি পতিত জমির মধ্যে 1 লাখ হেক্টরেও কাজু বাদাম চাষ করা গেলে 1 লাখ টন কাজু বাদাম উৎপাদন করা সম্ভব, যার বাজার মূল্য প্রায় 1000 কোটি টাকা। প্রক্রিয়াজাতের যে সমস্যা আছে সেগুলো নিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কাজ করছে। সদর উপজেলার 100 বাগান ছাড়াও জেলার 850 জন কৃষক কাজু চাষ করছেন 259 হেক্টর জমিতে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দেশের বৃহৎ জনগোষ্ঠী তরুণ ও যুবক হওয়াকে জাতির জন্য সুবর্ণ সুযোগ বলে মনে করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। তিনি বলেন, এখনই সামনে এগিয়ে যাওয়ার উপযুক্ত সময়। আগারগাঁয়ের বিনিয়োগ ভবনে বিশ্ব যুব দক্ষতা দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তার মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা গোটা বিশ্বকে চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়েছে, যার সামনে থেকে তরুণ ও যুবকদের মোকাবেলা করতে হবে। অনুষ্ঠানে জাতীয় দক্ষতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল দক্ষতার মাধ্যমে যুবদের ক্ষমতায়ন, এই প্রতিপাদ্যে এবার যুব দক্ষতা দিবস পালিত হচ্ছে। এটিএন বাংলার বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান উত্তম কুমার শীলের মা বীণা রানী শীল সকালে ফরিদপুরের তালমায় নিজ বাসভবনে পরলোক গমন করেছেন। তার বয়স হয়েছিল 90 বছর। তার মৃত্যুতে এটিএন বাংলা পরিবার গভীরভাবে শোকাহত। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। 5 ছেলে এবং 4 মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন বীণা রানী শীল। বিকেলে ফরিদপুরের মহাশ্মশান ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
এবার খেলার খবর। টেস্ট এবং ওয়ানডে সিরিজ হারিয়ে টি-20 সিরিজটি নিজেদের করে নিতে চাইছে বাংলাদেশ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তেমনটাই জানান টাইগারদের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। উইনিং কম্বিনেশন ধরে রেখে তৃতীয় টি-20 ম্যাচটি জয়ের লক্ষ্য তাদের। কলম্বোর রানা সিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় শুরু হবে ম্যাচটি। আরও জানাচ্ছেন পরাগ আরমান। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় শেষ টি-20 ম্যাচটি রূপ নিয়েছে ফাইনালে। টেস্ট ও ওয়ানডে সিরিজের পরাজয়ের পর প্রথম টি-20 ম্যাচেও শ্রীলঙ্কার কাছে হারতে হয়েছিল বাংলাদেশকে। তবে দ্বিতীয় ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। 83 রানের বড় জয়ে আত্মবিশ্বাসও বেড়েছে তাদের। সিরিজে চলছে 1-1 সমতা। সেই আত্মবিশ্বাসকে কাজে লাগিয়েই টি-20 সিরিজ জিততে চান টাইগারদের ব্যাটিং কোচ মোহাম্মদ সালাউদ্দিন। লাস্ট ম্যাচটা আমরা যেভাবে খেলেছি আমার মনে হয় ছেলেরা ভালো মোমেন্টাম পেয়েছে এবং কনফিডেন্সটাও আমাদের আসছে। তো আই হোপ দ্যাট এইখানে আমরা শেষটা ভালোভাবে করতে পারি এবং ইনশাআল্লাহ আমরা ভালো খেলার চেষ্টা করব। শক্তি বাড়াতে দলে খুব বেশি পরিবর্তনের সুযোগ নেই। নিজেদের প্ল্যান অনুযায়ী খেলতে চায় বাংলাদেশ, তাতেই সাফল্য আশা করছেন ব্যাটিং কোচ। খুব বেশি চেঞ্জেস আসলে নাইও করার মতো অপশনও নাই বাইরে, কারণ আপনারা হয়তো প্রথম ম্যাচের কথা অনেক কথা বলতেছেন। আসলে আমাদের বেঞ্চে তো আসলে ওরকম প্লেয়ার মিডল অর্ডার প্লেয়ার ছিল না। যে একটা ব্যাটসম্যানই ছিল সেটা নাইম ছিল, এছাড়া আমাদের আসলে কাউকে খেলানোর মতো অপশন ছিল না। জাকির ইনজুর ছিল। তো আমাদের যে স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথে আমরা যাব। আগের ম্যাচে কি হয়েছে সেটা ভাবনায় রাখতে রাজি নন সালাউদ্দিন। নিজেদের সেরা অস্ত্রই শ্রীলঙ্কার উপর প্রয়োগ করতে চান তিনি। লাস্ট ম্যাচে কি করছি সেটাও আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না। কালকে আমরা যেন তাদেরকে হারাতে পারি সেই স্ট্র্যাটেজি নিয়ে আমাদের যেতে হবে, সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এবং তার জন্য আমাদের যা যা অস্ত্র নিয়ে যাওয়া দরকার সেটা নিয়ে আমরা নিয়ে যাব। এদিকে তৃতীয় ম্যাচ জিতে লঙ্কান সিংহরাও চাইছে টেস্ট এবং ওয়ানডের মতো টি-20 সিরিজটি নিজেদের করে নিতে। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, গণভোট সহ সংবিধানের মৌলিক কয়েকটি বিষয় সংশোধনে একমত দলগুলো। সংসদের উচ্চকক্ষ গঠন প্রক্রিয়ায় মতানৈক্য। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে, অভিযোগ বিএনপির। সরকার ও ইসির কাজের অগ্রগতিতে সন্তোষ। মুক্তিযোদ্ধা বনাম রাজাকারের বিভেদ বাঁধিয়ে শেখ হাসিনা গোটা দেশকে বিভাজিত করে রেখেছিল। জুলাই পদযাত্রায় ভোলায় পথসভায় নাহিদ ইসলাম। এবং 29 বছরে পদার্পণ করল দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলা। বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্পন্ন অনুষ্ঠানে দর্শকপ্রিয়তা অর্জন। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।